হ্যালো। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সঙ্গে রয়েছেন হুগলি তারকেশ্বর থেকে সৌমি ম্যাম। তিনি তার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক অভিজ্ঞতা আজকে তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ঝটাঝট শুরু করছি আজকের পডকাস্ট। আজকের পডকাস্টটি কিন্তু কল রেকর্ডিং। নমস্কার ম্যাম। নমস্কার, আমি হুগলি থেকে সৌমি। আমার লাইফে যে প্রত্যক্ষভাবে কিছু আমি ভৌতিক ঘটনার সাক্ষী, যেটা আমি প্রত্যক্ষ দর্শন করেছি, সেটাই আজ বলবো। হ্যাঁ ম্যাম, শুরু করুন। প্রায় 2017 সালে আমার মেজো জেঠিমা মারা যায়। তো ওনার ক্যান্সার হয়েছিল, বয়স প্রায় 35 হবে। তো ওনার মৃত্যু আমি নিজের চোখের সামনে দেখেছিলাম। মানুষের মৃত্যু তো এমনি আমরা সোশ্যাল মিডিয়ায় বা টিভি সিরিয়াল এগুলোতে দেখে থাকি, কিন্তু সামনে থেকে তো সবার মৃত্যু দেখার সুযোগ হয় না। তো উনি দুপুরে মারা গিয়েছিলেন। মেজো জেঠিমার যে মেয়ে, মানে আমার বোন হয় সম্পর্কে, সে হচ্ছে মৃত্যুর আগে আর কি শেষবার তার মায়ের মুখে জল দেয়, তারপরে উনি মারা যান। এবং আমার বোন কেঁদে মেজমার বুকে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে এই বোন সেন্সলেস হয়ে যায়। এবং তাকে আমরা মুখে জল দিই এবং কোনোভাবে জ্ঞান ফেরানো যাচ্ছিল না, দাঁতে দাগ পড়ে গিয়েছিল। তার জন্য আমরা জল দিই এবং পাতিলেবুর রস দিই, যাতে দাঁতে দাগ পড়াটা যাতে খুলে যায়, তার জ্ঞান আসে, কিন্তু তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যাচ্ছিল না। তারপর আমরা চামচ দিয়ে পর্যন্ত দাঁত খোলার চেষ্টা করি, সেটাও সম্ভব হয় না। তারপর তাকে ঘরে শোয়ানো হলো। কিছুক্ষণ পর তার জ্ঞান এলো ঠিকই, কিন্তু সে অদ্ভুত বিহেভিয়ার করতে থাকলো। মানে একটা সাধারণ মানুষ যেমন তার কথাবার্তা, আকার ইঙ্গিত, মানে তার যে মা মারা গেছে সে জানেও না যে তার মা মারা গেছে, সেই রকম অবস্থাতেই ছিল না। এবং সে বলতে থাকে যে ঘরে কিছু ক্যালেন্ডার ছিল ঠাকুরের, বলতে থাকে এই ক্যালেন্ডার গুলো সরিয়ে দাও, আমার ভালো লাগছে না থাকতে, কেন আমাকে সিঁদুর পরানো হচ্ছে, যেহেতু মেজমাকে সিঁদুর পরানো হচ্ছিল। ও সেটা দেখেনি, ও যেহেতু ঘরে ছিল, বাইরে মেজমাকে রাখা হয়েছিল। তারপরেও বলছিল যে কেন সিঁদুর পরানো হচ্ছে, এই ধূপের গন্ধ ভালো লাগছে না। এবার সেই সময় যেহেতু শীতকাল ছিল, মেজমা মারা যাওয়ার আগে একটা চাদর ব্যবহার করতো। তো বলছে আমাকে আমার চাদর ফিরিয়ে দাও, আমি এখানে থাকতে চাই, আমি এখান থেকে যেতে চাই না, আমি কাউকে ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো, বলতে থাকছিল। এবং আমরা বুঝতে পারছিলাম যে ওর মধ্যে কিছু একটা হয়েছে। এবং আমাদের আত্মীয় এবং আমাদের বাড়ির লোক সবাই মিলে একটু ঠাকুর ওঝা বাড়ি আর কি ঘটনাটা জানার জন্য বলে, এবং বলা হয় যে ওর মায়ের আত্মাই ওর মধ্যে প্রবেশ করেছে এবং দূর থেকে কিছু করেই সম্ভব নয় বের করা। তার জন্য আমরা এতদিন যেগুলো জেনে এসেছি যে ভূতে ধরা মানুষকে অ্যাকচুয়ালি কিরকম হয় সেটা শুনেছি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে কিরকম হয়। তো তাকে আমরা জল পড়া দেওয়ার চেষ্টা করি এবং তাকে আমরা নাকদানা পাতা হয় না, মানে বলে যে নাকদানা পাতা নাকি ভূত গন্ধ সহ্য করতে পারে না, তো আমরা দিচ্ছিলাম। এবং মানে সে শুয়েছিল, কিন্তু তারপরেও তাকে অবস্থাতেই আমরা 2-3 জন মিলে মানে সামলে রাখতে পারছিলাম না। সে এতটাই রিয়াক্ট করছে, ওভার রিয়াক্ট করছে, ভীষণ রেগে যাচ্ছে। এবং সে বলছে সব সরিয়ে ফেলে দাও, আমি এখান থেকে কোথাও যাবো না, প্রচন্ড রেগে যাচ্ছিল। আচ্ছা। তারপর যেটা তাকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। এবার মেজো জেঠিমার একজন দাদা আছে, একমাত্রই দাদা, তো দাদাকে ভীষণ ভালোবাসতো মেজো জেঠিমা। তো এবং যখনই দাদা বাড়িতে আসে, যেহেতু দাদা এসেই সাথে সাথে আমার বোন কিন্তু তাকে মামা হবে সম্পর্কে, কিন্তু তার সাথে মামা বলে কথা বলে না, সব দাদা বলেই কথা বলতে থাকে। যে দাদা, আমি তোদেরকে ছেড়ে কি করে থাকবো, আমার অনেক বাঁচার ইচ্ছা ছিল, আমি কোথায় যাব দাদা, এরকম বলে কাঁদতে থাকে। কোনো মতেই তাকে বোঝানো যাচ্ছিল না যে সে সম্পর্কে মামা হবে, দাদা নয়। এবং তুই বলে কথা বলছিল, দাদাকে যেভাবে বলে এইভাবে কন্টিনিউ, এবং বলতে থাকে, মানে কান্নাকাটি করতে থাকে, দাদাকে জড়িয়ে ধরে যে আমি এখান থেকে যেতে চাই না, আমি এখানেই থাকবো, আমি বাঁচতে চেয়েছিলাম। তো তারপর যখন মানে মৃতদেহ যখন শবদেহ যখন উঠিয়ে নেওয়া হয়, মানে মৃতদেহকে ওঠানোর সাথে সাথে এই পেরে ফুটে দেওয়া হয় উঠোনে, তো সাথে সাথেই আমার বোন আবারও সেন্সলেস হয়ে পড়ে। এবং তখন যে অজ্ঞান হয়ে যায় এবং তাদের জল দেওয়া হয় মুখে এবং সাথে সাথে জ্ঞান ফিরে আসে। এবং তখন যে জ্ঞানটা ফিরে আসে, তারপর সে বুঝতে পারে যে তার মা মারা গেছে। এবং মাঝের যে ঘটনাটা সে কিন্তু আর কিছুতেই মনে করতে পারে না, এখনো এতদিন হয়ে গেছে এখনো মনে করতে পারে না যে ওই সময়টা তার সাথে কি হয়েছিল। এবং কোনো মতে সে মনেও করতে পারে না। এবং তাকে তখন বুঝতে পারলো যে তার মা মারা গেছে, এবং তাকে আমরা ঘটনা বলেছিলাম, সে কিছুতে বিশ্বাসও করতে পারছিল না, কিন্তু আমরা যেহেতু প্রত্যক্ষদর্শী আমরা বিশ্বাস করেছিলাম।
এবং ওই যে দাঁতে দাঁত পড়ে গিয়েছিল, এবার আমরা পাতিলেবুর রস দিয়ে চামচ দিয়ে খোলার চেষ্টা করেছিলাম। চামচ দিয়ে খোলার কারণে দাঁতগুলো মানে একটু ভেঙে গুঁড়িয়ে গুঁড়িয়ে মুখে বালি বালি বা কিরকির ভাব করছিল, এবং ও সেটাও আমাদেরকে বলেছিল যে আমার দাঁতগুলো মুখের মধ্যে যেন একটা কিরকম কিরকির করছে। আমরা বললাম হ্যাঁ এই ঘটনা ঘটেছিল। ও কিন্তু কিছুই মনে করতে পারে না। তো আমার মনে হয় যে মানে মেজো জেঠিমা মানে মানুষ মারা যাওয়ার আগে তার সংসারের প্রতি বাড়ির প্রতি কিছু মায়া থাকে, সেই মায়াটা অসুস্থ যদি কোনো ব্যক্তি হয়, অসুস্থ থাকাকালীন আস্তে আস্তে মায়াটা কাটিয়ে ওঠে। কিন্তু মেজমা মানে অসুস্থ হওয়াকালীন সংসার নিয়ে তার স্বামী সন্তান নিয়ে যেভাবে চিন্তায় ছিল, মারা যাওয়ার 2-3 দিন আগে আগে থেকে মানে মায়া জিনিসটা কেটে গেছে, আর অতটা মায়া মানে ছিল না। কিন্তু তার যে সংসার করার ইচ্ছা ছিল, সবাইকে নিয়ে থাকার ইচ্ছা, সে বাড়ি ছেড়ে কি করে থাকবে, এই মানে দাদাকে যেহেতু দেখতে চাইছিল এবং দাদাকে মনের সব কথা বলার জন্যই তার আত্মাটা যেতে চায়নি। সেই জন্যই আমার মনে হয় যে বোনের মধ্যে প্রবেশ করেছিল এবং নিজের মনের কথাটা বোনের মাধ্যমে আর কি বলার চেষ্টা করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। এরকম ঘটনা সচরাচর দেখা যায় না, তো আমি নিজেই দেখেছি প্রত্যক্ষদর্শী হয়ে। মানে খুবই অবাক কর। আমরা এমনি শুনেছি যে ভূতের ঘটনা, ওঝা, এই সমস্ত ভূতে ধরা জিনিসগুলো হয়, কিন্তু সেটা আমি নিজের চোখেই দেখেছি। কিন্তু তারপর যে মারা যাওয়া, সৎকার করা, যা কিছু হলো, শ্রাদ্ধ শান্তির পর আর কিন্তু কোনো রকম মানে ভূত প্রেতে যে জ্বালাতন বা এরকম কিছু হয়নি বা কোনো কিছু টের পাওয়াও যায়নি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর ম্যাম আপনি বলেছিলেন যে ম্যাম আপনি 3টে ঘটনা বলবেন। হ্যাঁ, তারপরে আর একটা ঘটনা বলি। এই ধরুন আগের বছর মানে এই শীতকালের দিকে মানে দীপাবলির সময় নাগাদ, তো সেই সময় হচ্ছে আমি আমার পোষা কুকুর আছে 2-3টে। তো মানে আমার বাড়ির পোষা কুকুর না, এমনি রাস্তার কুকুর, কিন্তু আমি খেতে দিই। তো দিনে দুপুরে যখনই খাবার খাই, আমি নিজে খাই তো দিই। তো আমি আমাদের খেতে খেতে রাত 10টা 10:30 বেজে যায়। তো আমাদের বাড়িতে চাবিও দেওয়া হয়ে যায়। আমি প্রতিদিন ওদেরকে খেতে দিই, ওদেরকে ডাকলেই ওরা চলে আসে। আচ্ছা আচ্ছা। তো আমি সেদিনকে মানে আমি প্রতিদিন যখন খেতে দিই, মানে ভাত খাই যেহেতু রাতে, মাছ দিয়ে বা মাংস যাই হোক খেলাম, তোমার প্রতিদিন মনে হয় যে আমি রাতে ভাত দিচ্ছি, ভূত প্রেত আসবে না তো, মানে একটা মনের মধ্যে খটকা লাগে যে মাছ জিনিসটা দিচ্ছি কাঁটা। তো এরকম আমার মনের মধ্যে একটা সবসময় হয়। কিন্তু সেই দিন হয়েছে কি, মানে আমি ভাতটা দিয়ে এসেছি, মানে আমি ওদেরকে অনেক টাইম ধরে ডাকছি, আমার হাতে টর্চ ছিল আর ভাতের থালা ছিল, কিন্তু ওরা কেউ আসছিল না। এবার আমি যে জায়গাটাতে প্রতিদিন ভাত দিই, আমার বাড়ির সামনে, সেই রাস্তাটা হচ্ছে 3 মাথা রাস্তা, তে মাথা বলে। তো বাড়ির সাথে মানে ওই রাস্তার সাথেই লাগোয়া একটা পানা পুকুর আছে, আর ওইখানে কয়েকটা গাছ আছে এবং একজনদের বাড়ি আছে। ওই জায়গাটা ভীষণ খারাপ, মানে ওখানে বলে যে বহু প্রায় 200-300 বছরের কোনো আত্মা মানে যে মুক্তি পায়নি, সেই বাড়ির মানে ওখানে একটা নিম গাছ আছে তো থাকে, এবং আরো অনেক ভূত প্রেত রয়েছে। এবং ওই বাড়ির লোক তাদেরকে প্রচুর বিরক্ত করে, বাড়ির লোকেদেরকে, এবং তাদেরকে অনেকভাবে কাটানোর চেষ্টা করা হয়েছে, অনেক কিছু করেছে। তার জন্য তারা কালী পুজো করতো। মানে বলে না যে কালী পুজো করলে যদি ঠিকঠাক বন্ধন করে ভালোভাবে না করা যায়, মানে ভূত কিন্তু কালী ঠাকুরকে মানে না, ভূত কিন্তু ঠাকুরের প্রসাদ এসে খেয়ে নেয়। এরকম ঘটনা আমার নিজের মানে আমার মায়ের যে মানে আমার মামার বাড়ি, সেই মামার বাড়িতে কালী পুজো হতো। কিন্তু 1 বছর যে কালী পুজো হয়েছে, প্রকৃত ব্রাহ্মণই বলতে পারবে যে দেবী মূর্তির মধ্যে ঠাকুরের মানে মা এসেছে কি আসেনি। যেমন আমরা যখন শ্রাদ্ধ শান্তি কোনো মানুষের করা হয়, তখন ভূত এসে মানে যার আত্মার জন্য শ্রাদ্ধ শান্তি করা হচ্ছে, সে যে এসে সেই শ্রাদ্ধটা মানে খাবার যে পিণ্ডদান করা হচ্ছে সেটা গ্রহণ করছে কি করছে না, প্রকৃত যে অগ্রদানী ব্রাহ্মণ হবে সে কিন্তু বুঝতে পারে। সেরকম কোনো ব্রাহ্মণও বুঝতে পারে যে দেবীর মধ্যে মানে দেবী মূর্তি বা যেটা যে কোনো দেবতার মধ্যে যে পুজো করা হচ্ছে, ঈশ্বরের উপস্থিতি আছে নাকি। কিন্তু আমি জানি না সে কি ব্রাহ্মণ ছিল, অনেক বছর ধরে পুজো হচ্ছে, কিন্তু ওই জায়গাটাতে ভূত প্রেতের খুব উপদ্রব। তেমনি শ্যামাকালী পুজো করা হতো, শান্তিকালী যেটা, কিন্তু পরবর্তীকালে জানা গেল যে এত বছর পুজো হয়েছে, ঠাকুরের পুজো তো মানে ঠাকুরের প্রসাদ ভূতেই খেয়ে ফেলেছে। তো সেই রকম ওদের যেদিন মানে পুজো করছে, সেই সময় মানে ওদের বাড়ির লোক প্রত্যেকে দেখতে পাচ্ছে যে প্রচুর লাইন দিয়ে যে একটা মানে কালো ছায়া অবয়ব আর কি দাঁড়িয়ে আছে, ওরকম প্রায় 4-5 জন মানে প্রত্যেকে দাঁড়িয়ে আছে। এবং যাদের বাড়িতে কালী পুজো করা হয় তারা তে মাথায় গিয়ে কিন্তু খাবার দিয়ে আসে, ভূতকে উদ্দেশ্য করে এরকম দিয়ে আসে। প্রত্যেকের বাড়িতে যখন কালী পুজো হয় বা দীপান্বিত অমাবস্যায় তে মাথাগুলোতে গিয়ে মানে ছড়া করে সব কলা বা ফল কিছু খাবার দেয়। তো এরকম দেখতে পাচ্ছিলাম, আমি জানি যে ওদের বাড়িতে এই সমস্যাটা আছে, তো আমার সেই কারণে মনে হচ্ছে। তো আমি অনেকক্ষণ ধরে ওদেরকে ডাকাডাকি করছিলাম,
কিন্তু সেদিন কেউ আসেনি। কিন্তু আমার হাতে, আমি ভাতটা কিন্তু দিয়েও দিইনি, আমার হাতে থালার মধ্যেই ভাত ছিল। এবার আমার মনে হলো যে গাছ থেকে কিছু একটা নামলো, এবার গাছে পাখি পক্ষী থাকতেই পারে, তো সেটার কোনো আওয়াজ হলো আমি, কিন্তু তাও যেন আমার কিরকম একটা, মানে আমি লাইট জেলে গাছের দিকে তাকিয়ে দেখছিলাম, যদি পাখি হতো তো সে আকাশের দিকে উড়ে যেত, সেটা একটা যেন মানে কিরকম গাটা ছমছম করে উঠলো। এবার আমি এমনি কৌতূহল বসতে বা এমনি আমি মজার ছলে আমার মাকে এসে বাড়িতে দৌড়ে দৌড়ে আসছি, আস্তে আস্তে বলছি, মা দেখো ভূত আসছে আমার পিছনে। আমার মা তখন বাসন ধুচ্ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছে যে কি ফালতু বকছিস। আমার মা বিশ্বাস করেন, ভাবছে আমি মজা করছি। আমি ভাতের থালাটা বাড়িতে রেখে দিয়েছি, আমি ভাত কিন্তু তখনো দিইনি। ভাতের থালা রেখে আমি আবার গেটটাতে চাবি দিয়ে দিয়েছি, যে আসবে না হয়তো কুকুরগুলো, তো ভাত আর রাতে বাইরে দেবো না, মাছের কাঁটা আছে যেহেতু, তো আমি চাবি তালা দিয়েছি। এবং আমি হনুমান চালিসা পড়তে পড়তে আমি গিয়ে ফোনটা জেলে, মানে টর্চ জেলে আমি চাবি দিয়ে দিয়েছি। চাবি দিয়ে এসে আমার মাকে বলছি, আমার মা তখনও বিশ্বাস করেনি। তারপরে দেখছি গেটটা ঠুকছে। এবার ওই সময় মানে গেট ঠোকার তো কোনো কথাই নয়। এবার যদি কোনো কুকুর এসে থাকে, কুকুরের চলার ধরন বা কুকুরের যে ডাক সেটা আমরা বুঝতে পারি, যে একটা কুকুর আদর পেলে যেরকম ডাকে না। এবার গেটের নিচেটা না এতটুকু ফাঁকা আছে, সেই ফাঁকা দিয়ে যদি কোনো মানুষ হয়, যদি কোনো কুকুর হয়, তার আমরা পাটা দেখতে পারবো, নিচে থেকে আমরা পাটা দেখতে পারবো যদি কুকুর হয়ে থাকে। এবং তারা গেটটা ঠুকছে, মানে কুকুর হলে অন্যরকম, সে মাথা গলিয়ে দেবে যে তাকে আমরা ডাকছি বা একরকম আওয়াজ করবে, কিন্তু সেটা ভূত ছিল এবং বারবার দরজাটা ঠুকছে। এবার আমরা টর্চ জেলেই আছি, তাও ঠুকছে, অথচ আমরা পা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে কোনো ছায়া বা কোনো মানুষ যদি হয়ে থাকে, তার পা গুলো দেখা যাবে নিচে থেকে, পা গুলো ছাড়া তো আর সে দাঁড়াতে পারবে না। যদি কোনো কুকুর বেড়াল হয়, সেও তো পা গুলো দেখা যাবে, কিন্তু সেটা খুবই মানে অবিশ্বাস্য একটা লেগেছিল, যেটা মানে তারপরে আমরা ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ওরা হচ্ছে বাড়িটা বন্ধন করে নিয়েছিল, মানে যাদের বাড়িতে ওই জায়গাটাতে একটু প্রবলেম আছে, ওরা বাড়িটা বন্ধন করে নিয়েছিল। কিন্তু ওরা তো মানে বাড়ির প্রত্যেকটা সদস্য নিজের চোখে ভূতকে দেখেছে, এবং ওদের বাড়ির যে মহিলা আর কি কাকিমা হয়, সে তো ভূতের সাথে মানে ওঠা বসা আর কি প্রতিদিন, ভীষণ সাহসী, কিন্তু ভূতকে ওরা কোনো মতেই তাড়াতে পারছিল না। ওই জায়গাটা একটু খারাপ জায়গা আছে, তো এটা একটা ঘটনা ঘটেছিল। আর ম্যাম তারপর হচ্ছে এই আমাদের বাড়িতেই, মানে আমার বড় জেঠুদের যে ঘর আছে, দুতলার দিকে যে ঘরটা আছে, তখন ওই ঘরটা মোটামুটি নতুন ছিল, বাট সেই সময় একটু ভর সন্ধে হয়ে গিয়েছিল, মানে আলো আছে, আলোর জন্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটু সন্ধে হব এরকম। তো আমি, আমার দিদি, আমার বড় জেঠুর মেয়ে আর আমি খাটের মধ্যে বসেছিলাম, এবং ব্যালকনি এবং জানালার সমস্ত কাঁচ দিয়ে বন্ধ করা ছিল, মানে কোনো মতে যে হাওয়া আসবে, বাতাস, এইরকম কোনো সিচুয়েশন ছিলই না। এবার দুজনে কথা বলছি এইরকম সময়, যে কিছু একটা ছায়া মূর্তি যেন বের হল, মানে ঢুকে গেল খাটের নিচে। এবার আমার দিদি বলছে যে একটা মানুষের অবয়ব, একটা কালো টাইপের, মানে ছায়া, কিন্তু সেটা কোনো মানে অশরীরী টাইপের, তো খাটের নিচে ঢুকে গেল। এবার আমাকে বললো, দেখ খাটের নিচে গিয়ে একটা ঢুকে গেল মানুষের মতো, তখন একটা ছায়া। আমি বলছি, দূর, তুই সব ভুলভাল দেখেছিস। বলার কথাটা আমার শেষ হওয়াও যা, আবার ওই ছায়া মূর্তিটা আবার খাট থেকে বের হয়ে আবার খাটের নিচে ঢুকে গেল, এবং কোনো হাওয়া নেই, বাতাস নেই, এবং একটা মানুষ যদি খাটের নিচে ঢুকে তখন চাদরটা একটু উঠে যাবে বা সরে যাবে, সেই রকমটাও হলো। এবার তো আমরা দুজন প্রচন্ড ভয় পেয়ে গেছি, চিৎকার করে উঠি, এবং তখন সাথেই কারেন্ট চলে যায়। এবং আমার বড় মা, আমার মা গিয়ে চারিদিকে টর্চ জেলে খোঁজাখুঁজি করে, দেখে যে, কিন্তু কিছুই খুঁজে পায় না। এবং আমার দিদি বলতো যে যখন দিদি রাত্রিবেলা উঠে বাথরুমে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি যে পিছন কেউ একটা আসছে। যখন বাথরুমে ঢুকলো, তখন মানে সেই ছায়া মূর্তি বা জানি না কি ছিল সেটা, তো আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছ উঠে যেত। এবার পেয়ারা গাছ এমনি ফলের গাছ, হয়তো কোনো বাদুড় বা পাখি আসতেই পারে রাতে, গাছটা নড়লো, সেটা না হয় ভুল হলো। যখন আবার বাথরুম থেকে বেরিয়েও যখন ঘরে যাওয়ার জন্য যেত, তখন আবার এই গাছ থেকে ঝাঁপ দিয়ে নামতো, মানে গাছে ওঠাটা না বুঝে গেলেও গাছটা নড়লো, কিন্তু ঝাঁপ দিয়ে নামাটা একদম যেন মানুষ যেমন একটা ঝাঁপ দিয়ে নামলো, একটা অনুভব। এবং ওই তখন একটা মানে ও কিন্তু ভীষণ সাহসী ছিল, ওর ব্যাপারটা ওর সাথে ঘুরতে না ওর মনের মধ্যে একটা সাহস এসে গিয়েছিল, কিন্তু ভয় পাচ্ছিল না। এবং সেই সময় একটু মেন্টাল ডিপ্রেশনে ছিল,
মানে একটু খিটখিটে টাইপের মেজাজ ছিল ওর সাথে, মানে কেউ মানে তর্ক, যে কোনো কথা বললে মানে তর্কের মধ্যে চলে যেত। তারপরে অনেক কিছু করে তারপরে আমরা মানে ওঝার কাছে গিয়ে সবকিছু কাটিয়ে তারপর ঠিক করা গিয়েছিল যে কোন একজন আত্মা মানে ওদের বাড়ির ওখানে একটা নিম গাছ আছে, সেই নিম গাছে কেউ একজন গলায় দড়ি দিয়েছিল অনেকদিন আগে। তো সেইখান থেকে ওকে মানে আকর্ষণ করেছিল, এবং তো তার শ্বশুর বাড়িতে ঘটনাটা ঘটেছে কিন্তু তার বাপের বাড়ি আমাদের বাড়ি চলে এসেছে, তারপরেও কিন্তু সেই আত্মা তার পিছু ছাড়ে, এরকম ঘটনা ঘটেছে। এবং সেটাকে আমি নিজের চোখে দেখেওছি। মানে একটা ভূতকে তো দেখা অসম্ভব, ভূত আবার কি রকম মানুষ, একটা অশরীরী অবয়ব যার কোনো মানে অস্তিত্ব নেই, কিন্তু তারপরেও দেখেছিলাম যেটা একটা অবিশ্বাস্য। আর একটা ম্যাম, আর একটা হচ্ছে যে আমার যখন 7 বছর বয়স, মানে তখন প্রায় 2008 সাল হবে, তো তখন আমার বাবা মারা যায়। তো বাবা হসপিটালে মারা গিয়েছিল, তাকে বাড়িতে আর আনা হয়নি, হসপিটাল থেকে একদম মানে সৎকার করা হয়। তো সেখান থেকে মানুষ মানে মারা গেলে বলে না যে তার মারা যাওয়ার সাথে সাথে সে যদি মানে কাউকে দেখতে চায় তার কাছে আত্মা চলে যায়, বা তার নিজের বাড়ি, বাসস্থান, জন্মস্থান, সে যত দূরেই মারা যাক, সে হসপিটাল, নার্সিং হোম, যদি স্টেটের বাইরেও মারা গিয়ে থাকে, সে কিন্তু বাড়িতে চলে আসছে। তো সেই সময় হচ্ছে আমার বোন আর কি, সে বলছিল যে মা পটি করতে যাবো। ও তখন ছোট, এই 6.5-7 বছর বয়স হবে। তো সে দেখছে যে একটা পাখি, শালিক পাখি এসে হচ্ছে আমাদের যে মানে মাটির যে রান্নাঘর, সেই রান্নাঘরের যে চিলে কোঠার ওপর যে বাঁশ হয় না, সেই বাঁশের ওপর দাঁড়িয়ে আছে পাখিটা। এবং পাখিটাকে মানে একটা অদ্ভুত টাইপের দেখতে, এবং দাঁড়িয়ে আছে, পুরো চালাটা যেন দুলে যাচ্ছে, কাঁপছে, যেমন ভূমিকম্প হলে সব কাঁপে সেই রকম কাঁপছে, মানে ও বুঝতে পারছে। এবং ও ছোট, ওর কথা কেউ বাড়িতে বিশ্বাস করছে না, তারপরেই আর কি কল এলো, জানা গেল আসল ঘটনাটা কি। এবং সবার মনে হয়েছে যে এই বাড়িতে আত্মাটা হয়তো এসেছে এইরকম। তো তারপর থেকে প্রতিদিন, যেহেতু এই সময় মানে শীতের দিকে একটু মারা গিয়েছিল, তো প্রতিদিন মানে বিকেল একদম 4:30 থেকে 5টা বাজলেই বাড়িতে ঢুকে পড়তো, এবং যখন ভোর 3:30 হতো তখন বাড়ি থেকে বের হতে। এই টাইমটুকু বাড়িতে প্রচন্ড রকম ভাবে উৎপাত জ্বালাতন করতো, যেহেতু অনেক কম বয়সে মারা গিয়েছিল, বাড়ির মানে মায়া কাটাতে পারেনি। তো এইরকম হয় আত্মারা। তো প্রচুর বিরক্ত করতো, জ্বালাতন করতো, এবং যে পিণ্ডদান তখন করবে বলেছিল, এবং তখনও পিণ্ডদান মানে গ্রহণ করবে না, মানে আমার বড় জেঠু দেবে বলেছিল, বলছে তোর হাত থেকে আমি খাবো না, এরকম সরাসরি বলছে। এবং তারপরেও দেওয়া হয়েছিল। এবার অনেক বছর যদি কেটে যায়, আস্তে আস্তে মায়া কেটে যায়, এখন আর কোনো উৎপাত করে না। কিন্তু সেই সময় হচ্ছে বাড়িতে যে প্রত্যেকটা ঘরে কন্টিনিউ মানে জ্বালাতন করতো। ওই টাইমটুকু রাত 9টা বাজলেই ছাদে হাঁটা চলার শব্দ, আমরা ছাদে গিয়ে দেখছি কিচ্ছু নেই, ঢিল ছোড়া, পাশে দাঁড়িয়ে আছে ঢিল ছুটছে কিন্তু ঢিল পড়ে নেই, এরকমটা হতো সব সময়। তারপর যেই সবাই ঘুমিয়ে পড়তো, সবাই মানে এতটাই ভয় পেত যে রাতে লাইট জ্বালিয়ে ঘুমাতো, এরকমও দিন গেছে। তো এই ঘরের দরজার পুরো একদম খিল খুলে ফেলছে, ছিটকানি খুলে ফেলছে, দরজাটা এতই ঠুকছে যে জানালাটা অলরেডি খুলে গেছে হাফ। শীতকালে সবাই জানালা দরজা বন্ধ করেই শোবে, মানে ঘরে খিল খুলে ঢুকে পড়ে ঘরে হচ্ছে চেয়ারে বসতো, জল খেয়ে, বোতল থেকে জল খেত, সেই ছিপিটা নিচে মানে মেঝেতে ফেলে দিত, ছিপি গড়িয়ে যাচ্ছে, সব শোনা যাচ্ছে। এবং একদিন হচ্ছে আমার মা আর আমি শুতাম, আমার মা ভীষণ ভয় পেত মানে প্রচন্ড, তাই আমার বড় জেঠুর মেয়েও ঝুম্পা দিদি, সে শুতো, তাকে বলতো যে ঝুম্পা ওঠ, তুই কেন এখানে আছিস, মানে 2বার করে বলতো, যেটা ঘটনা যে কন্টিনিউ যে জানালা ঠুকছে, জানালার ছিটকানি পর্যন্ত যে খুলে দিচ্ছে, জানালা ঠুকছে, সেটা পাশের বাড়ির লোকজন পর্যন্ত শুনতে পাচ্ছে। তখন শীতকাল ছিল একদম, পাশের বাড়ির লোকজন শুনতে পাচ্ছে যে এরকম। আমার মেজমা সবাই ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছে যে মশারির কাছে একটা বড় কালো হাত, মানে হাতটা তো কালো, হাতটা তার দিকে এগিয়ে আসছে। এবং এমনিতেই শীতকাল, তার উপর যখন মানে ঘরে আসতো না, তখন প্রচন্ড মানে হিম শীতল হয়ে যেত ঘরটা। এবং মেজমাকে যখন হাতটা মেজমাকে আকর্ষণ করে যাচ্ছে, তখন মেজমার প্রচন্ড শীত করতো, মানে তাকে মানে এমনিতেই শীতকাল, তারপর ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তাকে রাখা যেত না, এতটাই কাঁপতো এবং প্রচন্ড ভয় পেত। তারপর আস্তে আস্তে যখন আত্মাটা ঘর থেকে বেরিয়ে যেত, তখন ঘরটা আবার এত গরম হতো যে মানুষ মানে ঘেমে স্নান করে যাবার জোগাড়। মানে এইরকম ঘটনা কন্টিনিউ ঘটতেই থাকতো, বিরক্ত করতো প্রচন্ড রকম ভাবে। প্রত্যেকের জানালা দরজা মানে এক হয়ে, মানে একটা থেকে একটার পর ঘর
মানে কন্টিনিউ এই জিনিসটা করতে থাকতো। এই দিকের জানালায় ঠুকে হচ্ছে না, আবার অন্য জানালা গিয়ে ঠুকতে শুরু করতো, এরকম হতেই থাকতো। তো তারপর বহুদিন আস্তে আস্তে যাওয়ার পর আর কি, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমরা প্রচন্ড ভয়ে থাকতাম, অনেক মানে রোজা যারা কবিরাজি হয় তাদের কাছে গিয়ে কিছুটা হয়তো বন্ধন করতাম, কিন্তু 2-4 দিন যা যেটুকু হতো তারপর আবার কেটে দিত, আবার যাকে চাই তারপর আবার পিণ্ডদান করা হয়েছিল, সবকিছু করে আস্তে আস্তে এখন আর কোনো কিছুই প্রবলেম হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ এরকম তোমার জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে যোগাযোগ করব। আর হ্যাঁ, আরও ভালো ভালো পডকাস্ট শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা।